ঐতিহাসিক তেরোবাদী বৌদ্ধ ধর্মের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে যে মহান পুণ্যপুরুষ যিনি ভারত বাংলা মহাদেশের উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত শুধু নয়, তিনি একজন বুদ্ধ শাসন কাণ্ডারী, শতবর্ষীয় মহান পুণ্যপুরুষ, সব পালো যার, শেষ পালো তার। তাকে এই সমাজ বিনির্মাণ করতে গিয়ে শত বাধার মাঝেও তিনি সকর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সর্ববৃহৎ রাষ্ট্র ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তির জয় তিলক নিয়ে এই সমাজ থেকে বিদায় নিয়েছেন। আমার ওই আচার্য পণ্ডিত ধর্মাধার মস্তবীরের শতবর্ষের দীর্ঘ কর্মকাণ্ডের বর্ণাঢ্য জীবন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করার যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তাকে নিয়ে কোনো কিছু লেখার দৃষ্টতা আমার আছে বলে আমি মনে করি না। তবু আমাকে সবাই ভালোবাসেন এবং কাকে দিয়ে কি কাজ করা ফলে সত্যকারের জীবন ইতিহাস বেশি উঠবে, যারা এই বিজ্ঞতার পরিচয় দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাই। এই সেমিনারের আমার কল্যাণ মিত্র অভিভাবক, বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসন স্তম্ভ মহামান্য সংঘরাজ, যে প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। মঞ্চকে আলোকিত করার জন্য উপস্থিত হয়েছেন আজকের সবার প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রিয়ভাজন উদ্বোধক, প্রিয়ভাজন আলোচক মণ্ডলী, সমবেত ধর্মাধার অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের আগমনকে আমি স্বাগত জানাই।
কৃতজ্ঞতা জানাই, পুণ্যদান করি। এমন সময়ে আমাকে এই মহান মনীষী সম্পর্কে ঘটনাবহুল বিচিত্র কর্মকাণ্ড নিয়ে লেখার গুরুদায়িত্ব দিয়েছেন। আমার মনে হয় না যাদেরকে আলোচনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এই প্রবন্ধ হাতে দেওয়া হয়েছে কিনা। আসলে সেমিনারের মৌলিক বিষয় হচ্ছে যিনি প্রবন্ধ উপস্থাপক তিনি এই প্রবন্ধ লিখে যারা আয়োজক তাদেরকে হাতে দিতে হয়। তারা এই স্মারক গ্রন্থটা ছাপা আকারে যারা আলোচক, বিদগ্ধ আলোচক, যারা উপস্থিত সুধী মহল আসবেন তাদের হাতেও কপি দিতে হয়। না হলে আমার প্রবন্ধের মধ্যে কি গ্যাপ গেছে, কি তথ্য বাদ পড়েছে, এটা নিয়ে আলোচনা করবেন কি করে। আর এখানে অতিরিক্ত সংযোজন বিযোজন করা হয়েছে কিনা, অতিরঞ্জিত করা হয়েছে কিনা, সেই বিষয়েও লেখকের সাথে যারা আলোচনা করবেন আরো বেশি গভীর অভিজ্ঞতা থাকতে হয়। তাই অদূর ভবিষ্যতে এই জাতীয় যখন সেমিনারের আয়োজন করবেন ওইভাবে আগে থেকে প্রস্তুতি নিতে হয়। কেন? আমি একজন গবেষক এবং জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার গবেষণাধর্মী লেখা উপস্থাপন করতে হয়। তো সেই বিষয়ে আমি খুব সচেতন। যেমন আমি এবার সুদূর আমেরিকাতে গিয়েছিলাম, সেখানে আমাকে নিয়ে অনেক সভা হয়েছে, বিশেষ 4টা সভা হয়েছে। এখানে আমি নির্ধারিত বিষয়ে আমাকে আলোচনা উপস্থাপন করতে হয়েছে। একজন এই দেশের কৃতি সন্তান, পার্বত্য এলাকার প্রখ্যাত বিজ্ঞানী মার্মা, তিনি আমাকে নিয়ে একটা ফেসবুকে লিখেছেন। তা আমার মূল বিষয় হচ্ছে বৃত্ত এবং ব্যাপ্তি। এটা নিয়ে যখন আমি ঘণ্টাখানিক আলোচনা করলাম, তিনি তার অভিমতটা ব্যক্ত করেছেন। তা আমি সেদিকে যাব না। পণ্ডিত ধর্মাধার মস্তবীর একজন বুদ্ধ শাসন কাণ্ডারী। তিনি এই পার বাংলা ওপার বাংলার সংঘ শাসনের কাণ্ডারী হিসাবে 2টি সবচেয়ে প্রাচীন বিহার, একদিকে রাউজান উপজেলাধীন মহামুনি গ্রামের সঙ্গরাজ মহানন্দ বিহার, আবার ওপার বাংলায় কর্মযোগী কৃপাশরণ মস্তবীর
এবং বাংলার বাগ সারা সুতোষ, বি.এম. বড়ুয়া, কবিধ্বজ গুণালঙ্কার কালীকুমার এবং বর্ধমানের মহারাজা পৃষ্ঠপোষকতায় সেই বৌদ্ধ ধম্মাঙ্কুর সভায় গুরুদায়িত্ব নিয়ে তিনি শাসন কাণ্ডারি হতে পেরেছেন কিনা আজকে বিজ্ঞজন আমার আলোচনার মধ্যে থেকে সঠিক সিদ্ধান্ত প্রদান করবেন। এখেনাপি সুভিক্ষেন পুষ্পিতেন সুগন্ধিনা বাইশ্যতৎ বনং সব্যম সুপুত্রেণ কুলং যতাতি। কোন স্থানে বনে উপবনে সত্যকার অর্থে একটি সুবৃক্ষতুল্য চন্দন বৃক্ষ যদি গজিয়ে উঠেন, একটা চন্দন বৃক্ষের সুগন্ধ সৌরভে চতুর্পার্শ্বস্থ অন্যান্য বৃক্ষরাজি সুগন্ধে ভরে উঠেন। সেই একটি চন্দন বৃক্ষ পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাওয়া হোক না কেন, সময়ময় স্বভাবজাত দৃষ্টিভঙ্গি দিয়ে ওই সুগন্ধযুক্ত চন্দন বৃক্ষ জাতি ধর্ম নির্বিশেষের কাছে গ্রহণযোগ্যতা শুধু লাভ করেন না, তার গুণগত মান, বৈশিষ্ট্য, আদর্শ, সৃষ্টিকর্ম অনেককে উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন না, শুধু ওই বিষয়ে গবেষণায় নিবিষ্ট হওয়ার জন্য তাদের মনোযোগ আকর্ষণ করে। তো একটি চন্দন বৃক্ষতুল্য কোন মায়ের গর্ভে যদি একটি সুসন্তান জন্মগ্রহণ করেন, তার সৃজনশীল মেধা, দূরদৃষ্টি, প্রজ্ঞাময়তা, শাস্ত্রগ্রত প্রতিভা, নৈষ্ঠিক ব্রহ্মচর্য, গুণমহিমা এবং অপার ত্যাগ গুণে নিজেই নিজেকে মহিমান্বিত করেন না। পরশমণির সংস্পর্শে লৌহ যেমন স্বর্ণে পরিণত হয়, সত্যকার অর্থে এই মহামনীষীর ছত্র ছায়ায় এসে অনেক প্রতগ্রস্ত মানুষ সঠিক পথের দিক নির্দেশনা পেয়ে দেবদুর্লভ মনুষ্য জীবনকে সাফল্যমণ্ডিত করেন, কৃতার্থ করেন, গৌরবদীপ্ত করেন এবং ইতিহাসের গর্বিত অধ্যায় হিসাবে নিজেকে শতধারায় দীপ্তিমান করতে সক্ষম হন। আমি যাকে নিয়ে আলোচনা করছি, আমাদের অষ্টম সঙ্গরাজ সাহিত্যরত্ন শিলালঙ্কার মস্তবীরের চেতনায় ধর্মাধার কি গুণে গুণান্বিত সেই সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন। চেতনায় ধর্মধার একজন কৃতিবিদ্যা, মহাপণ্ডিত, ত্রিপিটক বিশারদ, স্বর্ণপদকে বিভূষিত দার্শনিক, স্মৃতিধর, মহামনীষী, মহামতি, মহামনা, পতিত দশা ইত্যাদি গুণের
আধার। বঙ্গমাতার কৃতি সন্তান ধর্মাধার এমন একজন দীপ্তিমান নাম, যার অর্জনে কর্মে যথার্থ সাযুজ্যতা মিল খুঁজে পাই। অর্জনে অভিজ্ঞতা, দক্ষতা, প্রাজ্ঞময়তা তার মধ্যে সমানভাবে বিরাজমান। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, মানবিক শক্তি, দৃঢ়তা গুণ, গুরু কর্তব্য, বিনয়, সততা গুণে যেখানে জ্ঞানী গুণে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের খবর পেয়েছেন, সেখানে ছুটে গেছেন জ্ঞান আহরণের জন্য। বাল্যকাল থেকে ধন সম্পদের চেয়ে বিদ্যা সম্পদকে প্রাধান্য দিতেন। শুধু শিক্ষা নয়, মনুষ্যত্ব মানুষের পরম সম্পদ। মানবিক মূল্যবোধহীন শিক্ষিত ব্যক্তি কখনো শ্রদ্ধার পাত্র হতে পারে না, বা সমাজের সদ্ধর্মের ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। ধর্মদান, উপদেশ ও অভিপ্রায় বিদ্যার্থীদেরকে স্বাবলম্বী, ধৈর্য, সংযমী, পরোপকারী, গুরু সেবা, দেশপ্রেমিক, কুসংস্কার মুক্ত, ধর্ম অন্ধতা পরিহারকারী চরিত্রবান মানুষ। সর্বোপরি তাদের মধ্যে তুলনামূলক শাস্ত্রজ্ঞ, আধ্যাত্মিক চেতনা সহ মানবিক ও নৈতিক মূল্যবোধের উন্নতি ও বিকাশ ঘটাবে। সেই লক্ষ্যে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য পণ্ডিত গুরুর সান্নিধ্যে গিয়ে কঠোর নিয়ম শৃঙ্খলা চলা আত্মোন্নতির সহায়ক। এটাই শুধু ব্যক্তি জীবনের নয়, জাতীয় জীবনে প্রযোজ্য। স্বকীয় প্রতিভা অর্জন, আত্মনির্ভরশীলতা জাতির সসম্মানে সুখে পৃথিবীর বুকে বেঁচে থাকে। পর নির্ভরশীলতা জাতির মতন নির্লজ্জভাবে বেঁচে থাকার শামিল, এবং পর মুখাপেক্ষী হওয়া। মহৎ ব্যক্তি সবসময় মহৎ। শত সংগ্রাম ও দুঃখ কষ্টে তার মহত্বকে খর্ব করতে পারে না। এটাই সত্য, এটাই অর্জন, এটাই আদর্শ। সর্বোপরি এটাই প্রকৃত শিক্ষা এবং জ্ঞানের পথই মুক্তির পথ। উপরোক্ত মানবিকীয় নীতি শিক্ষা ধর্মধারের জীবন দর্শন ও মূল মন্ত্র। তাহলে একজন সাহিত্যরত্ন, যিনি দীর্ঘতম সংগনায় পদে বরিত থেকে জাতীয় আন্তর্জাতিকভাবে নিষ্পাপ শিলগুণে বিমণ্ডিত মহিমা দিয়ে বাঙালি জাতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, সেই মহান সাহিত্যরত্নের এই উক্তি থেকে ধর্মাধার কি ছিলেন, ধর্মাধার কি করেছেন? ধর্মাধার অযোগ্য থেকে যোগ্যতার আসনে নিজেকে সমাসীন করে জহরি যেমন স্বর্ণকে পুড়িয়ে খাদিত্ব প্রমাণিত করেন, এই মহান পুণ্য পুরুষ জ্ঞান তাপস দার্শনিক বিশুদ্ধানন্দ মস্তবিদ, রাজগুরু ধর্মরত্ন মস্তবিদ এবং ধর্মকর্তৃক মস্তবীরের ত্রিরত্নের সংস্পর্শে গিয়ে ত্রিরত্নের গুণকে কত জাতীয় আন্তর্জাতিকভাবে দীপ্তিমান করেছেন। আজকের ভিক্ষু মহাসভা এইভাবে যদি ধর্মাধারকে মূল্যায়ন করেন, তাহলে তিনি সাংঘিক সমাজকে পুরোহিতভাবে
পুরোহিত কথার মধ্যে ডুবে না যাওয়ার জন্য সাদর আহ্বান জানিয়েছেন। তাই তিনি সঙ্গরাজ বিহারে 1933 সালে পালি কলেজ প্রতিষ্ঠার আগে তিনি চট্টগ্রামের অজপাড়া গ্রামে 1901 সালে 27 তারিখ ধর্মপুর গ্রামে একজন মাতা পিতা হারা একটা শিশু পিতার শব্দ অনুষ্ঠানে আত্মত্যাগী গরিব বসনদারী হয়ে তিনি ধর্মপথিক মস্তবীরের কাছে প্রবজ্জিত হয়ে জ্ঞানের স্ফুরণ বহুভাবে স্ফুরিত করেছিলেন। তার বাবা এমন একজন পণ্ডিত যাকে তৎকালীন সময়ে পণ্ডিত হিসাবে স্বীকৃতি শুধু দেননি, পণ্ডিত অরচন্দ্র বড়ুয়া উর্বল গর্ভধারিণী মাতা প্রাণেশ্বরী বড়ুয়া। আমি সেই ইতিহাসে যাব না, আমি তার 78 থেকে 98 পর্যন্ত ছত্র ছায়ায় থাকার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে 88 থেকে 98 পর্যন্ত 11 বছর তিনি প্যারালাইসিস হিসাবে হাসপাতালে 3 মাসের চিকিৎসাধীন ছিল। তিনি 4 সেপ্টেম্বর দমবাঙ্কুর বিহারে বাথরুমে গিয়ে কমেডে পা ঢুকে গিয়ে এই জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। আমি 6 তারিখ ICCR স্কলারশিপ নিয়ে ভারতে গমন করি। তো সেই দিক থেকে আমাকে বাদ দিলে ধর্মাদার নয়, ধর্মাদারকে বাদ দিয়ে আমি নই। একে অপরের সহায়ক, একে অপরের পরিপূরক। তো সেই হিসাবে তাকে মূল্যায়ন করতে গিয়ে আমি 31টা স্তরে শ্রেণী বিন্যাস করে আমি তাকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম সারসংক্ষেপ: জন্ম, ছাত্র প্রপূজ্য ভিক্ষু জীবন, বৌদ্ধ দেশ শ্রীলঙ্কার উচ্চশিক্ষার্থে যাত্রা, স্বদেশ প্রত্যাবর্তন, সঙ্গরাজ মহানন্দ বিহারে পালি কলেজ প্রতিষ্ঠা, সঙ্গরাজ ভিক্ষু মহাসভা পুনঃগঠন প্রতিষ্ঠা নয়, বৌদ্ধ দমবাঙ্কুর বিহারে অধ্যক্ষ পদে বরিত, নালন্দা বিদ্যা ভবনের অধ্যক্ষ পদ, নালন্দা পত্রিকার জন্ম, ষষ্ঠ সঙ্গীতে কারক মনোনীত, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, বৌদ্ধ ধর্মের দীক্ষা আরোহণ, কলিকাতায় বৌদ্ধ ধর্মের দীক্ষা অনুষ্ঠান, মানব সেবা, আলোকিত গ্রাম, সাহিত্য সাধনা, ধর্মাদার বৌদ্ধ প্রকাশনী, শিষ্য সংগঠন, ব্রহ্মদেশের প্রধানমন্ত্রী অনু এর উপসম্পদা উৎসবে যোগদান, বিশ্ববিখ্যাত পরম পূজ্য তৌংপুলসে যাদব মহামান্য দালাই লামার সংবর্ধনা উৎসবে সভাপতির পদ গ্রহণ, ধর্মাদার মস্তবীরের মূল্যায়ন, ভারতীয় সংঘরাজ ও ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা গঠন, অপ্রমেয় মূর্তির আধার, বাংলাদেশ ও ভারতের জাগরণ, সমাজ ও ধর্ম সংস্কার, পণ্ডিত ধর্মাদার রাষ্ট্রপতি পুরস্কার, BC লাহ স্বর্ণপদক প্রাপ্তি,
চারিত্রিক বৈশিষ্ট্য, অসুস্থ জীবন, জীবন অবসান, স্মৃতিতে অম্লান। এই অধ্যায়গুলো যদি আমি বিভাজন করে ব্যাখ্যা করি, ওই আমি গত শুক্রবার রাত 8টায় বোস্টন থেকে রওনা দিয়ে কালকে মানে 9:30টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এসেছি। তো অতটুকু সময় দিলেও এই ধর্মাদার মস্তবীরের মহাসাগরের চেয়ে অতুলনীয় রত্ন সম্ভার মণিমাণিক্য বঙ্গীয় বৌদ্ধ সমাজে আর দ্বিতীয় পাওয়া যাবে কিনা। এখানে অর্থদর্শী আছে, শিমল বড়ুয়া আছে, ওনারা হয়তো এই বিষয়ে ওনাদেরকে অর্থদর্শীকে যদি এই প্রবন্ধ আলোচনা দেওয়া হতো তাহলে ওই অতই সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান মণিমাণিক্য আহরণ করার ক্ষেত্রে আপনাদের দৃষ্টি প্রসারিত হতো। তখন আপনার জীবন, পরিবারের জীবন, সমাজ জীবন, সাংগঠনিক জীবন কিভাবে তৈরি করতে হয় সেটার পথ খুঁজে পাওয়া যাবে। তাই আমি এত দীর্ঘ প্রবন্ধ পড়ব না, আমি শুধু ওই মহানন্দ বিহারের কর্মকাণ্ডের আগে যিনি তাকে এই উচ্চতর গবেষণায় সহায়তা করেছিলেন, বিনাজুরি শান্তিনিকেতন বিহারে প্রথম উপসম্পদা লাভের পর কঠিন শিবর দানে একটা বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল উদয়মান তরুণ ভিক্ষু মদীয় আচার্য ধর্মাদারের। সেই জায়গায় আমাদের যিনি সঙ্গরাজ, তার জন্ম জনপদ মির্জাপুরের সাইনাপুর ডাক্তার, ওই বক্তব্য শুনে সবার শেষে মন্দিরে গিয়ে তাকে বললেন, বান্তে আপনি উচ্চশিক্ষায় সুশিক্ষিত ডাক্তারি করতেন। তিনি বাঁশখালী সহ ওই মহেশখালী এবং কক্সবাজারের পূর্ব ঐতিহ্য সমৃদ্ধ বিহারগুলো দেখিয়ে তখন তাকে বলেছিলেন, আপনার গ্রামে গিয়ে আপনার আত্মীয় স্বজনকে আপনার সুদূর বৌদ্ধ দেশে গমনের সংবাদটা দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসেন। 32 সালে যখন তিনি 14 বছর বয়সে পিতাকে হারান, এই 32 সালে গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন। তখন মাতৃকর্তব্য করার জন্য তিনি গুরুর উপসেন মহাতেরো, শ্রীলঙ্কার মহানায়ক প্রিয়দর্শী মহাতেরো, ডক্টর বুদ্ধদত্ত মহাতেরো প্রমুখের কাছে জ্ঞান আহরণ করে তিনি শ্রীলঙ্কা হয়ে, রেঙ্গুন হয়ে অগ্র মহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীর আশীর্বাদ পুষ্ট হয়ে এই চট্টগ্রামে এসে মহামণ্ডলের সম্পাদকের দায়িত্ব নিয়ে এই মহানন্দ বিহারে পালি কলেজ করেছিলেন। এই পালি কলেজ করতে গিয়ে তিনি এক জায়গায় ভাষণে বলেছিলেন, আমি মাথায় করে এনেছিলাম বা ফিকে করে এনেছি, ফেটে করে এনেছি, কিন্তু বাঙালি বৌদ্ধ সমাজ আহরণ করতে চায় না, উৎসব করতে চায়। উৎসব করলে আনন্দ হয়, কিন্তু অর্জন করলে অভিজ্ঞতা হয়। তা আমি যে 28 সাল থেকে 32 সাল পর্যন্ত অর্জন করেছি, তখন প্রথম সমান অবস্থায় উপসংগরাজ সুগত বংশ মস্তবী, পরবর্তী সময়ে উপসংগরাজ ধর্মরক্ষিত মস্তবী, শান্তপদ মস্তবী, শিলাচার শাস্ত্রী এবং শান্তরক্ষিত মস্তবী, ভারতের সংগনায়ক জিনরতন মস্তবীর প্রমুখ একজাত তরুণ ভিক্ষু সম্বন্ধকে নিয়ে ধারাবাহিকভাবে ত্রিপিটক শাস্ত্রে
পাঠদান করে বঙ্গীয় সাংস্কৃতিক বোর্ড থেকে, হ্যাঁ, তাদেরকে আদ্যমধ্য বিনয় অভিধর্ম পিটকে উচ্চতর জ্ঞানে জ্ঞানী করেছিলেন। তখন আমি ওনার উপযুক্ত একজন শিষ্যকে বলেছিলাম, আমার গুরু ভ্রাতা দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাতেরকে আপনি আপনার গুরুর উত্তরসূরি হিসাবে আপনি প্রজন্মকে তৈরি করছেন না কেন? বললেন তিনি, জিনবুদি, আমরা যেভাবে গুরু সান্নিধ্য পেয়ে গুরু সেবা করে এবং এক জায়গায় ফান করে আমরা শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু এখন সেই পরিবেশ নেই এবং সেই উত্তরসূরি তৈরির জন্য ডিগ্রি নিতে চায়, জ্ঞান আহরণ করতে চায় না। এইখানেই আমাদের ভিক্ষুদের মধ্যে মতবিরোধ, বিচ্ছিন্নতা, একক প্রতিষ্ঠান সৃষ্টির মহালক্ষ্য। তো একক প্রতিষ্ঠান ব্যক্তি যখন সক্ষম হয়, প্রতিষ্ঠান ততক্ষণ সচ্ছল থাকে, আর ব্যক্তি যখন ক্ষয়িষ্ণু হয়, প্রতিষ্ঠান তখন ধ্বংসে পরিণত হয়। এই কথা বলে আমি একে আশ্বস্ত করেছিলাম। কিন্তু এই একজাক তরুণকে এইভাবে শাসনের স্তম্ভ হিসাবে এক একজন, ওইটা নিয়ে আমি ব্যাপক বলতে চাই না। তাহলে তিনি যে বঙ্গভূমিতে এইভাবে এক একটা স্তম্ভ তৈরি করে গেছেন, এক জায়গায় আমরা মন্তব্য করতে শুনেছি, এই ধর্মাচারের দ্বারায় যে সংঘ তৈরি হয়েছে, এই সংঘ স্বকীয় প্রতিভায় 100 বছর বাঙালি বৌদ্ধ সমাজকে অনেক কিছু দিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি করেছেন। আর 1947 সালে সত্য দর্শন গ্রন্থ প্রণেতা বিশুদ্ধানন্দ মস্তবিদ লখনৌতে গিয়ে পণ্ডিত সভার মধ্যে বিতর্ক সভায় তিনি দার্শনিক উপাধি পেয়েছিলেন। কারণ ভিক্ষুদের মধ্যে সংস্কৃতি জানা এত বড় মাপের পণ্ডিত আর দ্বিতীয় হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কুমারবীর বিশ্ববিখ্যাত, সেখানে একটা পুকুর আছে, তিনি দুপুরের পিণ্ডদান গ্রহণ করেন। এই পুকুরের চতুর্দিকে ঘুরে ঘুরে এই সংস্কৃত শ্লোক, ধর্মপদের শ্লোক মুখস্থ করছেন। তার প্রতিভায় নলিনাক্ষ দত্ত, হ্যাঁ, তার সত্য দর্শন গ্রন্থ সম্পর্কে বলেছিলেন কি, স্বকীয় লেখা এমন ব্যক্তি আর দ্বিতীয় আমার কাছে আসেনি। আমি তাকে অন্তর থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করি। গুণী গুণেন ব্যক্তি, গুণীজনেরাই গুণীর কদর জানেন। গুণীন ব্যক্তির পক্ষে গুণীর কদর, হ্যাঁ, বা মূল্যায়ন করা, মর্যাদা দেওয়া খুবই কঠিন। 1947 সালে ধর্মাচার মস্তবিদকে বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ পদ দিয়ে, হ্যাঁ, তিনি যোগ্য ব্যক্তির কাছে ওই কৃপাশরণ কালীকুমার, এই জ্ঞানানন্দ স্বামী, কবিধ্বজ গুণালঙ্কার, বাংলার বাগ আশুতোষ এবং এশিয়ার প্রথম ডিলিট ডিগ্রি প্রাপ্ত BM বড়ুয়া, প্রথম ব্যারিস্টার অরবিন্দ বড়ুয়া, হ্যাঁ, সহায়তায় তিনি মাবা ভাড়া অসহায় ভিক্ষু শ্রমণকে আশ্রয় দিয়ে 22টি ভিত্তির ব্যবস্থা করে বিনয়াচার্য বংশোদ্ভূত মস্তবিদকে অধ্যক্ষ করে ডক্টর বেনিমা মাধব বড়ুয়ার,
হ্যাঁ স্বপ্ন 1935 সালে হ্যাঁ বাংলা আর ওপার বাংলাকে কি করেছেন, তৈরি করেছেন। তারপরে হচ্ছে কি অনুকূল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি নেত্রী প্রকরণ মধ্যমণিকায় ধর্মাদার কাছে পাঠ গ্রহণ করে ধর্মাদারকে পালি বিভাগের হ্যাঁ অতিথি অধ্যাপক হিসাবে নিয়োগ দিয়ে এই গুরু শিষ্যের পরাজয়, গুরু শিষ্যের কাছে পরাজয় স্বীকার করে। তার মানে কি অনুকূল চন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টরেট, যশস্বী অধ্যাপক, কিন্তু কার পদতলে গিয়ে তিনি ত্রিপিটক শিক্ষা করলেন। এখন এই যে কৃতজ্ঞতা, আর আমাদের এখানে প্রতিদান তো আশা করা যায় না, আরো আর গাছ ছাড়ি দিয়ে হ্যাঁ, তাহলে এই যে অকৃতজ্ঞ সমাজ, হ্যাঁ এই অকৃতজ্ঞ সমাজের দ্বারা প্রেক্ষাপট পরিবর্তন করা সম্ভব নয়। তো কৃতজ্ঞ ব্যক্তিরাই হয় বিশ্বাসঘাতক। হ্যাঁ এইভাবে তিনি নালন্দা বিদ্যাভবন, এইখানে পালি কলেজ, আবার নালন্দা পত্রিকা হ্যাঁ প্রতিষ্ঠা করে। আর যে জায়গায় ডক্টর আমার শিষ্য ডক্টর সুমনপ্রিয় সুমন পাল শরণাতীতকালের স্মারক গ্রন্থ প্রকাশ করে যাচ্ছেন। তাহলে ওই যে আমি একটা কথা বললাম, ব্যক্তি যখন সক্ষম হয় প্রতিষ্ঠান তখন সচ্ছল হয়, ব্যক্তি যখন ক্ষয়িষ্ণু হয় প্রতিষ্ঠান দর্শন হয়ে যায়। এখন আপনারা এক একটা কি বিহারের অধ্যক্ষ, কিন্তু অধ্যক্ষ গুণে গুণান্বিত হওয়ার পর অধ্যক্ষ, নাকি এমনি স্বাভাবিকভাবে পুরুত্বতা রক্ষা করার জন্য অধ্যক্ষ? বাবা সাহেব আম্বেদকর যে 1956 সালে 5 লক্ষ বৌদ্ধ নিউ বুদ্ধিস্টকে বৌদ্ধ বানিয়েছেন, যেমন সেই ধর্মাদার কলকাতা গড়ের মাঠে এবং খড়গপুরে গিয়ে অসংখ্য নিউ বুদ্ধিস্টকে বুদ্ধিস্ট বানিয়েছেন। কিন্তু আমরা একদিন খুব করে উনি বলেছিলেন, আমরা নন বুদ্ধিস্টকে বুদ্ধিস্ট বানিয়ে বৌদ্ধ শাস্ত্র অনুরাগী করতে পেরেছি, কিন্তু আমাদের যারা জন্মগত বৌদ্ধ তারা হ্যাঁ তাদেরকে বৌদ্ধ বানানো খুবই কঠিন। বৈজ্ঞানস্তবীর হইল দে বড়ুয়া জাতি জেডে জগড়া জাতি এডে। হ্যাঁ একজনে বৈজ্ঞানস্তবীর যখন অসুস্থ হলেন, একজন শ্রদ্ধাবান গায়ক তাকে বললেন, হ্যাঁ কালকে থেকে আমি সোয়াইন দেব। হ্যাঁ তো কালকে থেকে সোয়াইন দিচ্ছে যে 16 দিন নাকি সোয়াইন ন দে, তো দিব হইয়ে দে। এই রহামন্দির হ্যাঁ বাঙালি বৌদ্ধ সমাজ যেখানে যেখানে গেছেন, ওই যে এখন দম্মাংপুরে কি উপযুক্ত অধ্যক্ষ আছে বলেন? এখন হ্যাঁ বুদ্ধ ভাইয়া আছে, কোন জায়গায় আছে? হ্যাঁ তা আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিতে চাই, এইটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। হ্যাঁ তাহলে এই ধর্মদার ধর্মের দ্বার হ্যাঁ যিনি ধারণ করেন তিনি ধর্মদার। কেমন? তাহলে আজকে আমরা যদি ধর্মদারের স্মারক বক্তৃতা শুনে থাকি, তাহলে ধর্মদারের যোগ্যোত্তরসূরি তৈরি করার জন্য কর্মকাণ্ড ক্ষেত্র সৃষ্টি করতে হবে। নচ্ছে ধর্মদারকে আজকে এখানে উপস্থাপন করে এই যেমন এই ম্যাগাজিন কয়জনে পড়বে, কেমন ম্যাগাজিন এনে খুব চমৎকার, হ্যাঁ লেখাটাও চমৎকার, কিন্তু আর অ্যাক্টিভিটিস নিয়ে হ্যাঁ কিছু করার হ্যাঁ আছে কিনা সেটাই হচ্ছে পদক্ষেপ। তারপরে এখন মহাসভা নিয়ে কিছু কথা বলি। আসলে আমি অত্যন্ত আনন্দিত, দক্ষিণ জুয়ারা সাধারণ সভায় আমি ক্রমান্বয়ে আমি যখন সচিব ছিলাম আনকনটেস্টে, তখন আমি গঠনতন্ত্র রচনা করে দিয়েছি। পরবর্তী সম্পাদকরা সেই গঠনতন্ত্রের কথা কোথাও উল্লেখ করেনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অদম একজন বুদ্ধপুত্র হয়ে 150 বছরের আনসার গোনা এই ঐতিহাসিক স্থানটা
আজকে সবার সভাপতির কে সেবায়ত করে অনুমোচন আলপনা মুচ্ছদ্দিন কাছ থেকে বিনা পয়সায় মহাসভার অনুকূলে এনে দিয়েছি। বলেন সারমেদ যাকে প্রথম সংঘরাজ বলা হয়, যেমন তার 200 বছর করতে গিয়ে আমি ভিক্ষু মহাসভার মুখপত্র ঐতিহ্য নাম দিয়ে একটা স্মারক গ্রন্থ করেছিলাম। পরবর্তী সময়ে কাদের কৌশলে এটার নামটা পরিবর্তন হলো, কারণ সংঘরাজ মানে কি 1866 বলেন এখন, আর ঐতিহ্য মানে কি এরিকেশ বুদ্ধের সময়কাল থেকে থেরবাদ বৌদ্ধ ধর্ম কোনটাই শ্রেষ্ঠ নাম? হ্যাঁ, এটা তো হসিব আর ওই বলছি আর আছে বুদ্ধরে, হ্যাঁ আদর্শরে মানি, হ্যাঁ তো এইটাকে এরিকেশ হিসাবে, হ্যাঁ ঐতিহ্য হিসাবে নাম দেওয়াটা কি ভুল হয়েছে? তাহলে যারা এইটা কাজটা করলেন তারা বুদ্ধকে সম্মান করলেন নাকি করলেন না, সেটাই বিবেচনায় আনবেন। তারপরে হচ্ছে কি এই ভিক্ষু মহাসভার ধারাবাহিকভাবে ওই আমাদের এখানে অর্থদর্শী আছে, হ্যাঁ ওনার সাথে আমি বসে ওই আমার ওই গঠনতন্ত্রের মধ্যে সূচনাতে তারপর কি এসেছে সেটা আমি তুলে ধরেছি। তো ধর্মাগার মস্তবির ভিক্ষু মহাসভা নাম দিয়েছে, কিন্তু সন তারিখ পরিবর্তন হতে পারে না। এখন দেখি চেতনা এসেছে, ওইখানে সাধারণ সভায় ওই 1866 সালটা বলবৎ রেখেছে। তারপরে আজকে এই এই 128 বছরের এই চট্টগ্রাম বৌদ্ধ বিহার কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। তা আমি কি করেছি, আমি আমার বাবা বিপ্লবী, আমার ভাই 1971 সালে শহীদ, তা আমার রক্তে বিপ্লবীর রক্ত আছে আর শহীদের রক্ত আছে। আমি এগিয়ে যাই, পিছনে যাই না। হ্যাঁ, তারপরে ধর্মাধার বাংতে আমার নাম দিয়েছিল জিন, হ্যাঁ জিন ও বুদ্ধি, এবং এইখানে একজন তরুণ যাকে আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছিলাম তিনি জিনের আসর। হ্যাঁ, এই যে আমি ভিক্ষু সংঘের পক্ষে এককভাবে এত কিছু করার পরেও ইতিহাস বিকৃত হতে চলেছে। আমি সুদূর আমেরিকা থেকে ফোনে বললাম আমার অনুপস্থিতিতে এই ইতিহাস বিকৃত করার অধিকার কে দিয়েছে? সত্য যে কঠিন, কঠিনের ভালোবেসেছিলাম, সে করে না প্রবঞ্চনা। এই 41 বছরের ধর্মাধার ভাঙতে ধর্মাঙ্কুর প্রতিষ্ঠানকে সগৌরবে দীপ্তিমান করেছে, কিন্তু পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর জগৎজ্যোতি পত্রিকা অন্যান্য স্মারক গ্রন্থ প্রকাশিত হয়, কিন্তু ধর্মাধারকে নিয়ে স্মারক গ্রন্থ লেখা হয়নি। তাহলে এই যে একে অপরকে অবমূল্যায়ন এবং যাকে তিনি আশ্রয় দিয়ে গেছেন তিনি এই কাজের কে ওটা আমি নাম বলে ছোট করতে চাই না। তাই আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তাহলে ধর্মাধার জয়তিলক নিয়ে চলে গেলেন, আর ধর্মাধারকে যারা নিচে ফেলতে চেয়েছেন তার অবস্থা কি হয়েছে?
আছে জেনারেটর 3,45,000 টাকা খরচ করছি ঠিক টাইম না। আচ্ছা এখন সব ভালো যায়, শেষ ভালো তার স্মৃতিতে অম্লান। আমার এই ক্ষুদ্র জীবনে যে কয়েকজন স্মৃতিতে অম্লানিয়া নাই নয় গৌরব করে বলতে পারি। আচ্ছা তোমারা নমাটিটা আইলে আর কথার দায়িত্ব গৌরব করে বলতে পারি তিনি আজীবন ত্যাগ ও সেবার মহান আদর্শে কাজ করে গেছেন। এমন মহাত্মা অতি দুর্লভ, জীবন মরণ সন্ধিক্ষণে বেঁচে উঠে সবচেয়ে আত্মছেলেকার বিষয় 1991 সালে মহামান্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং 1992 সালে এশিয়াটিক সোসাইটির বিসি রাহক গোল্ড মেডেল প্রাপ্ত হয়ে বঙ্গীয় বৌদ্ধ সমাজ জাতিকে জয় তিলক উপহার দিয়েছেন। শুধু সংবাদ নিদর্শন শিক্ষা কেন্দ্র শতবর্ষ ভবনের 6 ঘন্টা বর্তমান লেখকের প্রচেষ্টায় উক্ত জমি ক্রয় করা সম্ভব হয়েছে। আজ 4তলা ভবন তৈরি হয়েছে। লেখক কলকাতার দানশীল ব্যক্তিদের কৃতজ্ঞতা ও পুণ্যদান ডক্টর সুকমল চৌধুরী, প্রিয়দর্শী বড়ুয়া, দীপক বড়ুয়া, সুনীতি বড়ুয়া, শচীন লাল বড়ুয়া, অমূল্য ব্যাংকার কমলেন্দু বড়ুয়া, নিহার কান্তি বড়ুয়া, ননী গোপাল বড়ুয়া, ডক্টর অমল বড়ুয়া প্রমুখের কাছে আমি চিরঋণী। আর মহান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। তাই জন্মজনপদের অভিনব আবক্ষয় মুক্তি, নিদর্শন শিক্ষা কেন্দ্রের প্রতিচ্ছবি, শতবর্ষ ভবন সহ আবক্ষয় মুক্তি, জীবনী গ্রন্থ, শতবর্ষ স্মারক গ্রন্থ, যেখানে 41 বছর টিকিয়ে রেখেছিলেন, সেই স্মারক গ্রন্থের আবক্ষয় মুক্তি স্থাপন করা সদিচ্ছা মনে জাগেনি কেন? এমন অকৃতজ্ঞ জাতি। কবিগুরুর ভাষায় মরণ সাগর পারে যায়নি, ইরকখণ্ড মোহ মূল্যবান। দীর্ঘ বছর মাটির নিচে পুঁতে রাখার পরেও পুনরুদ্ধার করা হলে সামান্যতম গসামাজা করলে ইরকখণ্ডের আসল রূপ বেড়ে আসে। তখন অতীতের তুলনায় বহু গুণ মূল্য বেশি পাওয়া যায়। বলা যায় চন্দন কাষ্ঠকে ঘর্ষণ করলে যেমন সুগন্ধ বেরিয়ে আসে, তেমনি পণ্ডিত ধর্মাধারকে নিয়ে যত বেশি আলোচনা সমালোচনা, তার পাণ্ডিত্য সমাজকর্ম সদ্ধর্মের প্রসারে, বিশেষ করে তার অমূল্য গ্রন্থ 9টি গ্রন্থ আছে, যেগুলি আমরা সমাজ কল্যাণে স্বীয় শক্তি নিয়োজিত করো, নিজেকে উপযুক্ত করো। তিনি বলতেন ভিক্ষু সমাজ সুসংগঠিত না হলে সুধী সমাজকে জাগ্রত করা অসম্ভব নয়। তাই তিনি ভারত বাংলায় খালি কলেজ স্থাপন করে শিক্ষার কাজ শুরু করেছিলেন। ভিক্ষুদের মধ্যে তিনি গৃহী সমাজ, নারী সমাজ, যুব সমাজের উন্নতি, নৈতিকতার সাধনে তৎপর ছিলেন। সমাজ উন্নত হোক, ধর্মীয় সাধু সাধু পরমস্থ ভগবান থেকে বিনম্র চিত্তে বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান কথাগুলো উপস্থাপন করে আমাদেরকে কৃতার্থ করেছেন, প্রবন্ধ লিখেছেন এবং উপস্থাপন করে আমাদেরকে কৃতার্থ করেছেন, উপকৃত করেছেন। তার জন্য পরমস্থ দেবান থেকে আবারও বিনম্র চিত্তে বন্দনা, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের এই কর্তা মহেন্দ্র কর, এতক্ষণ পর্যন্ত আমরা একজন গুণী
পরমারাধ্য সভাপতি, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ, সমাগত সুধীমণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। সঙ্গে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দ্বিতীয় সাধারণ সম্পাদক বা মহাসচিব পরম শ্রদ্ধেয় পণ্ডিত প্রজ্ঞানন্দ মহাস্তবীরের জীবন বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করছি। 19বিংশ শতকের বাঙালি বৌদ্ধ সমাজে এমন কিছু মানুষ জন্ম নিয়েছিলেন যাদের ত্যাগ, জীবন আদর্শ, সমাজ সংস্কার, লেখনী, দেশনা, সদ্ধর্ম উন্নয়নে সমাজের অশেষ কল্যাণ সাধন করে গেছেন। তন্মধ্যে পণ্ডিত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবী ছিল অন্যতম, যিনি একটি পণ্ডিত বংশে জন্মগ্রহণ করেছিলেন, যে বংশে জন্ম নিয়েছিলেন অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞানন্দ মহাস্তবী, যিনি শতাধিক গ্রন্থের রচয়িতা এবং যিনি সুদূর বার্মায় বৌদ্ধ মিশন প্রতিষ্ঠা করে বাঙালি বৌদ্ধ সমাজে প্রথম ত্রিপিটক বঙ্গানুবাদ করার স্বপ্ন দেখেছিলেন এবং সেই প্রেস প্রতিষ্ঠা করে, বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করে যিনি সমগ্র বৌদ্ধ জগতে তার খ্যাত কীর্তি সমগ্র ত্রিপিটক অনুবাদ করে ছাপিয়ে চেষ্টা করেছিলেন কিভাবে বাঙালি বৌদ্ধ সমাজকে সমগ্র ত্রিপিটকটি জানানো যায়। কিন্তু 1943 সালের মহাদুর্ভিক্ষ এবং মহাযুদ্ধ, সেই তৃতীয় বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছিল, তারই কষাঘাতে, বোমার আঘাতে মিশন প্রেস ধ্বংস হয়ে যায়। ফলশ্রুতিতে তা আর দীর্ঘ রূপ পায়নি। তারই ভ্রাতুষ্পুত্র পরম শ্রদ্ধেয় পণ্ডিত প্রজ্ঞানন্দ মহাস্তবী, যিনি তার বাল্যকালে ছোট বয়সে প্রজ্ঞা ধর্মের দীক্ষা নিয়ে বৌদ্ধ সমাজকে মহাদূর এগিয়ে দিয়েছিলেন, সেই পণ্ডিত প্রজ্ঞানন্দ মহাস্তবীরের স্মৃতিকথা বা স্মৃতিচারণ আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাচ্ছি। এই তার পিতা, যিনি নবরাজ পণ্ডিত নামে খ্যাত, যিনি সেই সময়কালে বহু গ্রন্থ রচনা করে বৌদ্ধ সমাজকে এগিয়ে দিয়েছিলেন, সেই নবরাজ বড়ুয়া অত্যন্ত স্বল্প বয়সে 29 বছর বয়সে মাত্র দেহত্যাগ করেন। কিন্তু এর আগেই তিনি 4-5 জন্ম নিয়েছিলেন এবং অল্প বয়সেই, তার 4 বছর বয়সে তিনি পিতৃহারা হয়েছিলেন এবং পরবর্তীকালে 14 বছর বয়সে তিনি যখন চলে গিয়েছিলেন কোথায়, বার্মা দেশে, সেই বার্মা দেশে তিনি একটি কাজ করছিলেন এবং পরবর্তীতে তিনি মাত্র 14 বছর বয়সে সংসারের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পুনরায় আবার বার্মাতে চাকরি করতে করতে সেখান থেকে ছুটে আসেন স্বীয় ভূমিতে, সেই বৌদ্ধপাড়ায়, এবং পাহাড়তলী গগনচন্দ্র ভিক্ষুর নিকট তিনি প্রব্রজিত হন এবং সধর্মে আলোকিত হওয়ার পথে এগিয়ে যান। তার জ্যাঠামশাই, যিনি পণ্ডিত প্রজ্ঞালোক মহাস্তবী, যিনি অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্তবী, তারই সান্নিধ্যে উপযুক্ত বয়সে 20 বছর বয়সে তিনি প্রব্রজ্ঞা গ্রহণ করেন এবং প্রব্রজিত হয়ে উপসম্পদা প্রাপ্ত হন। এই উপসম্পদা প্রাপ্ত হওয়ার পর থেকে তিনি লেখাপড়ায় আত্মনিয়োগ করেন
এবং পরবর্তী সময়ে তিনি প্রথম 20 বছর বয়সে বিজ্ঞ হওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী গ্রাম তেকোটা গ্রামে তিনি বিহারোদ্যক্ত হন এবং সেই সময় তেমীয় কুমার নামক জাতকটিকে তিনি তেমীয় কুমার নামে একটি গ্রন্থ রচনা করেন এবং প্রায় দীর্ঘ কয়েক বছর পরেই সেখান থেকে তিনি আমাদের সাতপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ পদে অবনীত হন এবং সেখানে তিনি 18 বছর সাতপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ রূপে তিনি দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালনকালীন তিনি আমাদের পরম শ্রদ্ধেয় পুণ্যাচার্য, যার কথা আমরা সচক্ষে উচ্চারণ করি, সেই পুণ্যাচার্য ভিক্ষু সংসদ গঠন করেন। 1952 সালে সেই ভিক্ষু সংসদ গঠিত হয়। প্রথম দিকেই পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবী সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে পুণ্যাচার্য ভিক্ষু সংসদ এগিয়ে যায়। এর পরবর্তীকালে তিনি যখন প্রজ্ঞালোক মহাস্তবী স্বদেশে স্বভূমিতে বিভিন্ন কাজ করছেন, তারই সেই খাকা বা সেই কাকা ভান্তে সেই পিতৃব্য সেই প্রজ্ঞানন্দ মহাস্তবীকে অনুসরণ করে প্রথম সেবা সদন প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে সেই সেবা সদন প্রতিষ্ঠা করে তিনি সেবা সদনে আত্মনিয়োগ কর্মে নিজেকে সম্পৃক্ত করেন, যা বাংলাদেশে তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে গুরুদেব সেই প্রজ্ঞালোক মহাস্তবীরের সাথে তিনি বিভিন্ন স্থানে চাঁদা সংগ্রহ করেন এবং সেবা সদন গড়ে তোলার লক্ষ্যে অনেকগুলো কাজ সম্পাদন করেন, যার বিস্তারিত বিবরণ আপনারা পাবেন। এবং এমনকি তার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহাস্তবীরের সাথে লঙ্গরখানা করে তিনি 43-এর সেই যুদ্ধের সময় সমগ্র বৌদ্ধ জগতে মহাপ্লাবন আনেন এবং সর্বত্র তিনি এই লঙ্গরখানার মাধ্যমে মানুষকে রক্ষা করেন। সারাটা জীবন তিনি পুণ্যাচার্য ভিক্ষু সংসদ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা তিনি দ্বিতীয় সংঘরাজ মহাসভার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বয়সের দিক থেকে তিনি ধর্মদারের চেয়ে অনেক বড় ছিল। ধর্মদার প্রথম ছিলেন না, প্রথম দিকে যদিও দায়িত্ব গ্রহণ করেন, পরবর্তীকালে এবং ধর্মদার মহাস্তবী যখন কলকাতা চলে যান তখন এই পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবী বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদকের দায়িত্বকালীন তিনি বাংলাদেশের সংঘরাজ নিকায় এবং মহাস্তবী নিকায়ের সংশ্লিষ্ট কতগুলো ঘটনারও তিনি কিন্তু সাক্ষী ছিলেন এবং সে সময় 1965-র দিকে সংঘরাজ নিকায় মহাস্তবী নিকায় মিলন প্রক্রিয়ায়ও তার বিশাল ভূমিকা ছিল। এবং পরম শ্রদ্ধেয় ভান্তে সেই তার জ্ঞান চটায় জ্ঞানের আলোকে তিনি কতগুলো গ্রন্থ রচনা করেন। তার মধ্যে আমরা দেখি বুদ্ধের অভিযান গ্রন্থটি তিনি রচনা করেন এবং তিনি রচনা করেন মহাবঘ্র অনুবাদ, যেটি আমাদের ভিক্ষু সংঘের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সেই গ্রন্থ প্রতিষ্ঠায় বুদ্ধের অভিযান গ্রন্থে তিনি এই গ্রন্থে বারাণসী হতে শুরু করে যশ এবং তার অনুচরবর্গ, রাজকুমারের প্রজ্ঞা, কাশ্যপত্রয়, সারিপুত্র মোদ্গলায়ন, মহাকাশ্যপ, কাত্যায়ন, উপালি, 6 জন সাক্ষ্যকুমার, সুদীর্ণ, রাষ্ট্রপাল, শৈল ব্রাহ্মণ, ঋষি ভারদ্বাজ, অঙ্গুলিমাল মহান ভিক্ষু সংঘের জীবনচর্যা তুলে ধরেছেন। তৃতীয় অধ্যায়ে তিনি মহাপ্রজাপতি গৌতমী, পটাচারা, ঈশা গৌতমী, কুণ্ডলকেশী, উৎপলাবন্যা, রূপানন্দা, রোহিণীদের আধ্যাত্মিক বর্ণনা করেছেন।
চতুর্থ অধ্যায়ে রাজা বিম্বিসার, অনাথপিণ্ড, কুপালি, সেনাপতি সিংহ, মেন্দ্রক শ্রেষ্ঠী, গৃহপতি পুত্র শ্রীঘাল, বরেণ্য ব্রাহ্মণ, পতনীয় গৃহপতি, ব্রাহ্মণ যুবক অশ্বলায়ন, ব্রাহ্মণ যুবক অম্বট্ট, ব্রাহ্মণ যুবক সনদন্য ব্রাহ্মণ, গণ ব্রাহ্মণ। উপাসিকাদের মধ্যে সুজাতা, বিশাখা, শ্যামাবতী, উজ্জ্বতরা, উত্তরা, সুভদ্রা, সন্তবায়ু দুহিতা, কালাবক যক্ষ, সুছিলং, দেবদত্তের বিদ্রোহ, মহাপরিনির্বাণ, সর্বশেষে বুদ্ধযুগের বিবরণ প্রতিষ্ঠ হয়। এবং বইটি পাঠের মাধ্যমে বহু অজানা তথ্য জ্ঞাত হওয়া যায়। ইহা একটি অভিনব সংযোজন বলা চলে। তারপরে মহাবক্র যে বিনয় পিটকের অমূল্য গ্রন্থ অনুবাদ করে মহাস্থবির প্রজ্ঞানন্দ বৌদ্ধ সমাজের একটি অশেষ কল্যাণ সাধন করেছেন। এই গ্রন্থে বুদ্ধ জীবনের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়। বিষয়সূচি অনুসারী মহাস্কন্দ, উপস্কন্দ, বসুপনয়ন স্কন্দ, প্রবারণা স্কন্দ, চর্মস্কন্দ, বৈশিজ্য স্কন্দ, কঠিন স্কন্দ, শিবরা স্কন্দ, চম্পেয় স্কন্দ ও কৌশম্বী স্কন্দের উল্লেখ করা যায়। উপরিক্ত স্কন্ধসমূহে বৌদ্ধ বিনয় পিটকের ধারাবাহিক সুস্পষ্ট বর্ণনা আমরা উল্লেখ করতে পারি। বইটি পড়লে বৌদ্ধ ধর্মের সার্বিক বিষয়ে আপনি অবহিত হতে পারবেন। বিশেষত বৌদ্ধ বিনয়সমূহের উৎপত্তি এবং ইতিহাস স্পষ্ট হয়ে ওঠে। এছাড়াও তিনি বৌদ্ধ ধর্ম প্রবেশিকা সহ অনেকগুলো গ্রন্থ রচনা করেন। তার কৃতকর্মের মধ্যে সবচেয়ে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দেখা যায় পরম পূজ্য প্রজ্ঞানন্দ মহাস্থবির সাংগঠনিক কার্যক্রমে সুদূর প্রসারে তিনি কাজ করেন। তিনি বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ধর্মবাদী ভাবাদর্শের জীবন গঠনের লক্ষ্যে বৌদ্ধ সভা সদনে 1950 সালে 1 মাস ব্যাপী এক পরিবার ব্রতের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে ভারত বাংলা উপমহাদেশের বহু বরেণ্য ভিক্ষু সংঘ অংশগ্রহণ করে বৌদ্ধ সঙ্গে বিশুদ্ধি আনয়নের ক্ষেত্রে গৌরবজনক ভূমিকা রেখেছিলেন। তার সময়ে সংগ্রাম ভিক্ষু মহাসভা এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি একসাথে কাজ করে শাসন স্বধর্ম এবং প্রভূত উন্নতি সাধন করেছিলেন। সমাজ সদনের উন্নয়ন ছাড়াও তিনি কলকাতাস্থ নালন্দা বিদ্যা ভবনের অধ্যক্ষ, বঙ্গীয় সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের পরীক্ষকের সফল দায়িত্ব পালন করেছিলেন। সংঘরাত পূর্ণাচার ভিক্ষু সংসদ গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম। সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনি বিনয় পিটকের চূল্যবজ্ঞ গ্রন্থখানি রচনা করেছিলেন। সেই চূল্যবজ্ঞ গ্রন্থখানি নালন্দা পত্রিকার সম্পাদক সুপ্রীতি রঞ্জন বড়ুয়ার হাতে গেলে সেটি তিনি প্রয়াত হন এবং তিনি মারা যাওয়ায় গ্রন্থটি আর পাওয়া যায়নি। তার প্রিয় শিষ্য বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ মনীষা ডক্টর রাষ্ট্রপাল মহাতেরো। এই রাষ্ট্রপাল মহাতেরো তারই শিষ্য ছিল এবং তিনি সেখানেই থেকে কানুঙ্গপাড়া সার আশুতোষ কলেজে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সেই পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল মহাতেরো প্রজ্ঞানন্দ মহাস্তেরোর যোগ্য উত্তরসূরি এবং তিনি তার গুরুদেবের নামে দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। একটা হলো প্রজ্ঞানন্দ অবৈতনিক স্কুল, সেটা বুদ্ধগয়া, এবং তিনি সেখানে একটি তোরণ নির্মাণ করেছেন, যে প্রজ্ঞানন্দ তোরণ। এইগুলি কিন্তু বিশেষ অবদান রাখে। প্রজ্ঞানন্দ মহাস্তবিক জ্ঞানে গুণে পাণ্ডিত্যে সর্বদিকেই তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার মেধা, তার প্রকল্প, আজীবন তিনি বৌদ্ধ শাসন সাধনের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এবং তার আমৃত্যুকাল তিনি সেবা সদনে নিজেকে রেখে এবং সমাজ সধর্মের কাজ করেছিলেন। এই প্রজ্ঞানন্দ মহাস্তবিক, যিনি 1969 সালের 23শে জানুয়ারি 1358 বঙ্গাব্দে 9 মাঘ 2505 বুদ্ধাব্দে মাত্র 74 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার অন্তিম জীবনের অবসান ঘটে। অর্থাৎ প্রজ্ঞানন্দ মহাস্তবিক
একজন সাধক, একজন লেখক, একজন যুদ্ধ কর্মঠ ছিলেন এবং তার আমলে বাংলাদেশ সংঘরাজ বিক্ষ মহাসভা একটি বিশাল মহিলা রূপে আত্মপ্রকাশ করে পরবর্তীতে তিনি সেই জীবনের শেষ পর্যায়ে এসে সমাজ সধর্মকে ভালোবেসে তার জীবন উৎসর্গ করেছেন। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভ্রান্তির একমাত্র ভ্রাতুসপুত্র এই প্রজ্ঞানন্দ মহাস্তবী, যিনি সমাজ সেবাকে সধর্মকে জাগ্রত করেছিলেন। আমি আর তার বিষয়গুলো লম্বা দীর্ঘায়িত না করে আপনাদের সকলের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য প্রার্থনা করছি এবং সাথে সাথে এই মহান পণ্ডিত যিনি সমগ্র জীবন তার সাধনা, শিক্ষা এবং সমাজ সংস্কৃতিকে অবলম্বন করে এই দিনজাতিকে উন্নত করার প্রয়াস চালিয়েছিলেন, যারা সারা জীবন তিনি সমাজ সধর্মকে ভালোবেসেছিলেন, সমাজ সধর্মকে আপন করে নিয়েছিলেন এবং সমাজ সধর্মকে নিজের মণিকোঠায় সাজিয়ে তিনি আজও সেই সেবা সদনে তার স্মৃতি বহন করছে। তিনি আমাদের মাঝে একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, পণ্ডিত ছিলেন। তার লেখনী প্রমাণ করে তিনি কত বড় মহান পণ্ডিত ছিলেন। তার বুদ্ধের অভিযান বইগুলো আপনারা যদি পড়েন, সেখানে তাদের কাহিনীগুলো পড়লে, সেই ফেরতেরি থেকে আরম্ভ করে সবার জীবন কাহিনীগুলো পড়লে মনে হবে তিনি কত বড় মাপের পণ্ডিত ছিলেন। এবং তার মহাভাগ্য গ্রন্থ, যেটা মূল ত্রিপিটকের একটি বই, যেটা পড়লে আমরা উপলব্ধি করতে পারি তিনি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, কত বড় দার্শনিক ছিলেন। আমি আর কথা বাড়াবো না। পরমারাধ্য মহামান্য সংঘরাজ প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। প্রজ্ঞানন্দ মহাস্তবী আমাদের মাঝে না নীরব থাকলেও আজকে তিনি আমাদের সমগ্র সমাজকে যেভাবে এগিয়ে দিয়েছেন, সমস্ত সমাজকে যেভাবে সুন্দর লেখনী দ্বারা, তার সাংগঠনিক কর্ম দ্বারা, তার কার্যক্রম দ্বারা সমৃদ্ধ করেছেন, সেটা অভাবনীয়। আমি পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি এবং অত্যন্ত সংক্ষিপ্তভাবে পরম শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় পণ্ডিত প্রজ্ঞানন্দ মহাস্তবের জীবন আলোকপাত করে আমার বক্তব্যের এখানেই ইতি টানছি। জগতি সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া মহানন্দী। এতক্ষণ পর্যন্ত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাদেব মহোদয় জীবন কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছে। আমরা এতক্ষণ পর্যন্ত দুইজন মহান পণ্ডিত বিজ্ঞজনের প্রবন্ধ উপস্থাপন শ্রবণ করেছি, যে দুইজন মহান পুণ্যপুরুষকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তাদের সেই জীবন কর্ম শ্রবণ করার মধ্য দিয়ে সীমাবদ্ধ নয়, তাদের জীবন দর্শন থেকে যে শিক্ষাগুলো, যে নিয়ম আচরণ এবং যে পাণ্ডিত্যগুলোর কথা উল্লেখ করেছেন, সেগুলো আচরণ এবং আমাদের জীবনে সেই চিরন্তন বাণীকে আমাদের জীবন যাতে আলোকিত হয়, সে প্রত্যাশায় আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই। মাননীয় ভিক্ষু সংঘ সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আরেকজন গুণী মানুষের বক্তব্য শ্রবণ করব, যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক অধ্যাপক শিমুল বড়ুয়া, অধ্যক্ষ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ সীতাকুণ্ড। ওনাকে আহ্বান করছি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আপনাদের সকলের জন্য একটা শুভ সংবাদ জানাচ্ছি। আমাদের পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতেরও আজকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং সিন্ডিকেটে সেটা অনুমোদন হয়েছে। আপনারা সবাই সাধুবাদ বলেন। ঐতিহ্যবাহী বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুর মহাসভা এবং দুই কৃতি সাংঘিক ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আজকের এই মহতী সভার মঞ্চে উপবিষ্ট মহামান্য
সংরাজ ভান্তে মহোদয়, মহামান্য প্রধান অতিথি, মহামান্য বিশেষ অতিথি, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমি বন্দনা জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আজকে যেই দুই কৃতি সাংঘিক ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন, আজকের এই সেমিনার, এই দুই কৃতি সাংঘিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হচ্ছেন পণ্ডিত ধর্মদার মহাস্তবীর এবং আরেকজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব হচ্ছেন পণ্ডিত প্রজ্ঞানন্দ মহাস্তবীর মহোদয়। এই দুইজনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা যে পণ্ডিত দুইজনের স্মরণে বা এই সেমিনারের আয়োজন, এই আলোচনার আয়োজন, এই আয়োজন যারা করেছেন তারাও আমি মনে করি আমাদের বর্তমান সংঘ সমাজের পণ্ডিত সাংঘিক ব্যক্তিত্ব। তার প্রমাণ কিছুক্ষণ আগেই আমরা পেলাম আমাদের এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহান সচিব এস লকুজিৎ ভান্তে মহোদয় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সেটা আমাদের জন্য অবশ্যই আনন্দের সংবাদ এবং গর্বের সংবাদ। এবং এই ধরনের কৃতিজনদেরকে নিয়ে যে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সেই ভিক্ষু মহাসভা কর্তৃক দুই কৃতিজনকে আমরা আজকে স্মরণ করতে যাচ্ছি এবং তাদের স্মরণের মধ্য দিয়ে আমরা এই ধারণাটুকু নিতে চাই তারা সেই সময়ে যে কাজগুলো করেছেন, আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আমরা কি সেরকম কাজ করতে পারছি বা আমরা কি সেরকম কাজ করছি, সেটা অবশ্যই একটা মূল্যায়নের মধ্য দিয়ে আমাদের নির্দেশনা খুঁজে নেওয়া উচিত তাদের জীবন চরিত্র থেকে বা তাদের জীবন বৈশিষ্ট্য থেকে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি তারা যেই কাজগুলো করেছেন, সময়ের যে পরিবেশ, এখনকার আর্থসামাজিক অবস্থা অনেক উন্নত হওয়া সত্ত্বেও কিন্তু আমরা তাদের মতো সেই পরিমাণ কাজ করতে পারছি না। এটা নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবা উচিত, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত এবং এই চিন্তা করার উচিত বিধায় আজকের আমাদের সংঘরাজ ভিক্ষু মহাসভা এই আয়োজনটুকু করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম বিস্তৃত প্রায় সাংঘিক ব্যক্তিদেরকে স্মরণ করে সেমিনারের আয়োজন করার জন্য। কারণ যে তাদেরকে এই আয়োজন করার মাধ্যমে আমরা তাদেরকে জানছি, তাদের জীবন সম্পর্কে জানছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ হচ্ছে। এবং এই শ্রদ্ধা জানানোর সুযোগ করা দেওয়ার জন্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পণ্ডিত ধর্মদার ভান্তে অসাধারণ তার মধ্যে পাণ্ডিত্য ছিল। আমরা অনেক ক্ষেত্রে অনেককে শুধু পণ্ডিত বলে মূল্যায়ন করি বা বলে থাকি, কিন্তু যথার্থ অর্থে উনি পণ্ডিত কিনা অনেক ক্ষেত্রে সেই বিবেচনাও আমরা করি না। কিন্তু আমাদের এই ধর্মদার ভান্তে ছিলেন যথার্থ অর্থে একজন পণ্ডিত ব্যক্তিত্ব। উনি কিন্তু একাডেমিক শিক্ষা অর্জন করেছে মাত্র 6ষ্ঠ ক্লাস পর্যন্ত, কিন্তু ধর্মীয় শিক্ষায় উনি অনন্য একটা উচ্চতায় অবস্থান করেছিলেন এবং 5 বছর উনি শ্রীলঙ্কায় গিয়ে বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে গবেষণা করেছেন বা আমাদের ধর্ম দর্শন নিয়ে জেনেছেন। তা শুধু না, উনি এই বঙ্গীয় সংস্কৃত বোর্ড থেকে আমাদের অভিধর্ম পিটক, সূত্র পিটক, বিনয় পিটকের আদি মধ্য উপাধি পাশ করে উনি অনাগারিক ধর্মপাল স্বর্ণপদক লাভ করেছিলেন এবং উনি প্রথম ভিক্ষু এবং গৃহীদের মধ্যে প্রথম ত্রিপিটক বিশারদ এই উপাধি লাভ করেছিলেন। তাহলে এটা দ্বারা বোঝা যায় উনি কি পরিমাণ পাণ্ডিত্য ওনার মধ্যে ছিল এবং এই পাণ্ডিত্যটুকু উনি নিজের মধ্যে ধরে রাখাননি, উনি সেটাকে বিস্তৃত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে ওনার এই যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানগুলো প্রসারিত করেছিলেন। তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে 1935 সালে আমাদের সমাজের আরেক কৃতি সন্তান ডক্টর বেনি মাধব বড়ুয়া যে প্রতিষ্ঠান করেছিলেন 1935 সালে নালন্দা বিদ্যাভবন, সেই নালন্দা বিদ্যাভবনের উনি অধ্যক্ষ ছিলেন এবং এই নালন্দা
বিদ্যাভবন থেকে 1966 সালে যে পত্রিকা নালন্দা বের হয়েছিল তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এবং উনি বলতেন, আমার 2 সন্তান, আমাদের তো সন্তান নেই, আমার 2 সন্তান হচ্ছে এই নালন্দা বিদ্যাভবন এবং আরেকটা হচ্ছে এই নালন্দা পত্রিকা। তাহলে উনি বুঝাই যাচ্ছে উনি জ্ঞান সাধনাকে কিভাবে নিয়েছিলেন। এবং এই নালন্দা বিদ্যাভবন থেকে, যেটা আমাদের নির্ধারিত প্রবন্ধ পুস্তক 81 পদক প্রাপ্ত সাংঘিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর জিনুবুদ্দিন ভান্তে মহোদয় বিস্তারিত বলেছেন কারা কারা এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছিল। এবং এই ক্ষেত্রে আমাদের অন্যতম হচ্ছেন, আমরা জানি আমাদের আরেক মহামান্য প্রয়াত সংঘরাজ পণ্ডিত জিজিপাল মহাদেরও এই প্রতিষ্ঠানে কিন্তু বিদ্যা অর্জন করেছিলেন। এবং আরেকজনের যে কথা বলা হচ্ছে, যাকে নিয়ে আমরা আজকের যে সেমিনার, যেটা আমাদের দাদা বল অত্যন্ত সিধা কিছুক্ষণ আগে উপস্থাপন করেছিলেন, সেই বিদ্যাভবনের অধ্যাপক ছিলেন আমাদের পণ্ডিত প্রজ্ঞানন্দ মহাদেব মহোদয়। এবং এইভাবে তারা আমাদেরকে বিশেষ করে বৌদ্ধ ধর্ম দর্শনে আমাদেরকে অভিজ্ঞ করার জন্য, আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করার জন্য সশস্ত্র ছিলেন। এবং সেই ধারার প্রবাহমানটা এখনো পর্যন্ত চলছেন, যেটা ভান্তে বলেছেন 100 বছর পর্যন্ত সেটা চলবে। এবং আরেকটা জিনিস, আমাদের এই যে বেনি মাধব বড়ুয়া একটা কথা বলেছিলেন, যখন আমাদের ধর্মদার ভান্তের অনর্গল যে পালিতে বলা এবং অনর্গল যে পালিতে লিখতে পারা, এটা দেখে উনি আশ্চর্য হয়ে গেছিলেন। এবং উনি বলেছিলেন এই পণ্ডিত ধর্মদার ভান্তে দ্বারা আমাদের সমাজ আরো অনেক দূর যাবে। এবং বাস্তবে সেটাই হয়েছে। উনি যে জ্ঞানটুকু অর্জন করেছে সেটা নিজের মধ্যে রাখার নেই, সেটাকে প্রস্ফুটিত করার জন্য উনি বিলিয়ে দিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। এবং যেই প্রতিষ্ঠান আমাদের বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণের অন্যতম প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হচ্ছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা এবং সেই প্রতিষ্ঠান হচ্ছে বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহার। এই 2টা প্রতিষ্ঠান আমাদের সমাজের পুনর্জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছিলেন। এবং এই সব 2টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছেন তার বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণের অন্যতম প্রতিকৃত কর্মজীবী কৃপাশরণ মহাস্তবীর, ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই 2টা প্রতিষ্ঠানের উনি অধ্যক্ষ ছিলেন, আবার সভাপতিও ছিলেন। এই অধ্যক্ষ সভাপতি হওয়ার মধ্য দিয়ে এই 2 প্রতিষ্ঠানকে অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে উনি অনেক উঁচুতে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এবং উনি আরেকটা জিনিস খুব চমৎকার ভাবে একটা কাজ করেছিলেন 1938 সালে। এবং 1938 সালে আমাদের বৌদ্ধ সমাজের জন্য আমি মনে করি একটা ঐতিহাসিক সাল। এই 1938 সালে 12 এবং 13ই মার্চ মোরাপাড়াতে অগ্রসর মহাস্তবীরের জয়ন্তী এবং বৌদ্ধ মহাসমাবেশ হয়েছিল। এবং এখানে নেতৃত্বের ভূমিকা পালন করেছিল অ্যাডভোকেট উমেশ চন্দ্র মুস্তুদ্দি। এবং এই জয়ন্তীতে যেই কাজগুলো করা হয়েছিল, আমরা মনে করি একবিংশ শতাব্দীতে এসেও আমরা সেই কাজগুলো করতে পারছি না। এই সম্মেলনে, এই বৌদ্ধ সম্মেলনটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল এবং সমাজ, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। এবং প্রতিটা ভাগে একজন পণ্ডিতকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিলেন অধ্যাপক ভগবান চন্দ্র মহাস্তবী। এবং উনি বলেছিলেন ওনার বক্তব্যে 1938 সালে, শিশুদের 38 সালে এইরকম আধুনিক সম্মেলন বা জন্মজয়ন্তী আমাদের সমাজে এই প্রথম। এবং উনি সেই অনুষ্ঠানে বলেছিলেন আমাদের বড় বড় বিহারের চেয়ে যে জিনিসটা করাটা খুবই দরকার, সেটা হচ্ছে পালি শিক্ষা প্রতিষ্ঠান করাটা উচিত এবং শিক্ষায়তন প্রতিষ্ঠান করাটা উচিত। এবং ওনারা সেই 1938 সালে বলে গেছেন, সেই জিনিসটা আমরা এখনো বর্ণ উপলব্ধি করছি। আমাদের সমাজকে যদি আমরা বিকশিত করতে চাই, আধুনিকভাবে যদি বিনির্মাণ করতে চাই, তাহলে পালি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে এবং আধুনিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এবং সে 1938 সালে উনি বলেছিলেন। এবং ওইখানে বেনি মাধব বড়ুয়া একটা
অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এবং উনি আসতে পারেননি, উনি কিন্তু লেখা পাঠিয়ে দিয়েছিলেন। সেই লেখাটা এখন আমাদের সমাজের জাগরণের জন্য একটা অনন্য একটা অভিবাসন হিসেবে চিহ্নিত হয়। এগুলা বিভিন্ন পত্রিকায় আছে, জগৎজ্যোতিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, সেটা আমাদের পাঠ করাটা খুব উচিত। এবং আরেকটা অধিবেশনের সভাপতি ছিলেন, এই যে কিছুক্ষণ আগে আমাদের পরম পূজনীয় জিনুদ্দি ভান্তে মহোদয় বলে গেছেন, সেটা হচ্ছে ব্যারিস্টার, আমাদের সমাজের মধ্যে প্রথম ব্যারিস্টার ডক্টর অরবিন্দু বাবু আরেকটা প্রতিষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। এরকম ভাবে বিভিন্ন অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। আর 1938 সালের 16 অক্টোবর এসে আমাদের পণ্ডিত ধর্মদার পান্তে যেই অভিভাষণটা দিয়েছিলেন, আমি মনে করি এখানে যদি কোনো প্রকাশনা বের হয়েছে কিনা জানি না, এই অভিভাষণটা আবার আমাদের পাঠ করা উচিত। কাজে আমাদের সমাজ বিনির্মাণের জন্য এন কোনো দিক নেই আমাদের পণ্ডিত ধর্মদার মানতে সেই অভিবাসনের মধ্যে কাজ করেননি। অর্থনীতি থেকে আরম্ভ করে, সমাজনীতি থেকে আরম্ভ করে, ধর্ম থেকে আরম্ভ করে, নারী শিক্ষা থেকে আরম্ভ করে এমন কোনো বিষয় নাই, এবং ব্যবসা থেকে আরম্ভ করে এমন কোনো বিষয় নেই সে অভিবাসনের মধ্যে 1938 সালের 16 অক্টোবর উনি সে অভিবাসনের মধ্যে বলেন নাই। এবং সেটা আমাদেরকে এখনো পাঠ করলে সেই অভিবাসন থেকে আমরা দিশা খুঁজে পাবো, আমরা অন্ধকারে পথ হারাবো না। এরকম মানুষ ছিলেন আমাদের পণ্ডিত ধর্মদার মানতে। এবং সেই অধিবেশনটা হয়েছিল সাতবাড়িয়া ব্যাপারী পাড়ার সে রত্নাঙ্কুর বিহারে হয়েছিল। এবং উনি একটা সত্য দিয়েছিলেন, আমাদের ধর্মদার বান্তের আরেকটা গুণ ছিল, সমাজের যত ধরনের ঝগড়া বিবাদ ছিল ওনার নেতৃত্বে, ওনার সততায়, ওনার দৃঢ়তায় সেই মীমাংসা, সেই বিরোধগুলো উনি মীমাংসা করতে পারতেন। আমাদের এই বাংলাদেশ বৌদ্ধ সমিতি বা চট্টগ্রাম বৌদ্ধ সমিতি দুই ভাগে ভাগ হয়েছিল, একটা বৌদ্ধ সমাগম, একটা হচ্ছে চট্টগ্রাম বৌদ্ধ সমিতি। এবং 14 বছর ধরে তাদের মধ্যে বিবাদ ছিল। কিন্তু ওই সময় আমাদের ভান্তে পণ্ডিত ধর্মদার ভান্তে বলেছিলেন, এই যে আপনারা এই যে সমাবেশ করতে চান, সেই সমাবেশে আমি যাব যদি আপনাদের যদি মিলন যদি হয়, যদি চট্টল বৌদ্ধ সমিতি এবং বৌদ্ধ সমাগম এই দুইটা যদি এক হয় তাহলে আমি যাব। এবং ওই এক হওয়ার জন্য ওখানেও কিন্তু উনি ভূমিকা রেখেছিলেন। এবং এক হওয়ার পরেই উনি সেই ব্যাপারীপাড়ার রত্নাঙ্কুর বিহারে 1938 সালের 16 অক্টোবর যেই অভিভাষণটা দিয়েছেন, অনন্য অসাধারণ একটা অভিভাষণ, যেটা ভান্তে বলেছেন ডক্টর সুকুমল চৌধুরী, একটা আরেকজন পণ্ডিত ব্যক্তি আমাদের সমাজের, যদিবা ওনার সুন্দর জীবনগুলো এই জায়গায় কাটানো অপার বাংলা কাটিয়েছিলেন এবং অসাধারণ পণ্ডিত। উনি বলেছিলেন যে এইরকম ভাষণ আমি আর শুনিনি। তাহলে এইরকম পণ্ডিত ব্যক্তি ছিলেন আমাদের ধর্মদাস ভান্তে। এবং বিভিন্ন ভাবে আমাদের সমাজকে উনি জাগরিত করার বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এবং যেখানে এই যে ওই যে বললাম রাউজানে এরকম একটা সমস্যা ঝগড়া বিবাদ হয়েছিল, উনি মীমাংসা করেছিলেন। এমনকি পার্বত্য চট্টগ্রামেও এরকম একটা বিবাদ হয়েছিল, উনি মীমাংসা করেছিলেন। এবং আপনারা সবাই জানেন উনি রাজগুরুও ছিলেন। অনন্য সাধারণ একজন সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন এই পণ্ডিত ধর্মদার ভান্তে। এবং ওগুলা নিয়ে অনেক বলা যায়, কিন্তু সময়ও অনেক হয়ে গেছেন আমাদের ভান্তে, সভাপতি ভান্তে বিরক্ত হয়ে যাবেন আসলে, ওই জন্য আর ওদিকে যাচ্ছি না। এবং আর আমাদের এই এরকম পণ্ডিত ব্যক্তিত্বকে নিয়ে আরো বেশি বেশি করে গবেষণা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত। তাদের জীবন থেকে আমরা দিশা খুঁজে পাবো, আমরা অন্ধকারে পথ হারাবো না। আমরা যেই হতাশায় অনেক ক্ষেত্রে নিমজ্জিত হই, কিন্তু তাদের অভিভাষণগুলো পড়লে, তাদের জীবনগুলো পড়লে আসলে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। ওনারা পথ দেখিয়ে গেছেন, কিন্তু সেই জায়গা থেকে আমাদের খুঁজে নিতে হবে তাদের দর্শনটা, তাদের আদর্শটা, তাদের চারিত্রিক সততা, চারিত্রিক নিষ্ঠাটা। এগুলো যদি আমরা খুঁজে নিয়ে নিজেদেরকে যদি নিজেদের জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারি, তাহলেই এই আয়োজন সার্থক হবে, তাহলেই এই শোনা, এই বক্তব্য রাখা সার্থক হবে। তাই আমি মনে করি পণ্ডিত ধর্মদার ভান্তে যেই কাজগুলো করেছেন অসাধারণ। এগুলো ভান্তে একটা জীবনীও লিখেছেন, এবং ওই যে ডক্টর সুকুমল চৌধুরী উনিও একটা জীবনী লিখেছেন। দুইটাই আমার পাঠ করার সুযোগ হয়েছে। এবং ওখানে চুলচারা বিশ্লেষণ করেছেন আমাদের পরম পূজনীয় ভান্তে, এবং ডক্টর সুকুমল চৌধুরী স্যারও সুন্দরভাবে বলেছেন। এবং ওনারা 2009 সাল থেকে ওনার স্মরণে
একটা স্মারক বক্তৃতা চালু করেছেন এবং আমাদের পরম পূজনীয় জিরুবতী ভান্তেও স্মারক বক্তৃতা দিয়েছেন এবং আমাকেও ইনভাইট করা হয়েছে আগামী 26শে জুলাই ওনার স্মারক বক্তৃতা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আরো একটা আজকের দিনটা বা আজকের এই আয়োজনটা আরেকটা কারণে খুবই স্মরণীয়, ওনার 125তম জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ভারতেও, এবং কালকে ওদের সাথে কথা বলা হয়েছে এবং আমি বলেছি আমরাও কিন্তু ওনাকে স্মরণ করছি আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মধ্য দিয়ে। এই যে পণ্ডিত, এই পণ্ডিতকে আমরা স্মরণ করছি এরকম আয়োজনের মধ্য দিয়ে। 11 তারিখ ওনার সেমিনার হবে এবং সেমিনার আমিও থাকবো এরকম ভাবে বলেছি। তাহলে এই 26 তারিখ ওনারা ঝাঁকজমক ভাবে ওনার 125তম জন্মজয়ন্তী উদযাপন করছেন। এরকম মানুষ আসলে আমাদের সমাজের জন্য আসলে বড় বেশি পাওয়া যায় না। এগুলো অনেক বছর পরে আবির্ভাব হয়, তাদেরকে অবশ্যই স্মরণ করা উচিত। আমি ওনার স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর সময় নেওয়া উচিত না। এবং আরেকজন যেটার কথা বলা হচ্ছে আমাদের প্রজ্ঞানন্দ মান্তে, ওনার সম্পর্কে বিস্তারিত দ্বারা বলেছেন, অত্যদর্শীরা বলেছেন, ওনারাও অসম্ভব পণ্ডিত লোক। ওনারা আমাদের ধর্মের সমাজ সদনের জন্য নিজেদেরকে 100% আসলে নিবেদন করেছিল। তারা অন্য কিছু বুঝতেন না, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সধর্মে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ওনাদের মতো নিঃস্বার্থবান এবং ত্যাগী সাংঘিক ব্যক্তিত্ব আসলে খুঁজে পাওয়া যায় না। ওরকম একজন সাংঘিক ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের প্রজ্ঞানন্দ মান্তে। এবং ওনার যে পারিবারিক ঐতিহ্য, যে পণ্ডিত নবরাজ বড়ুয়া এবং আমাদের পণ্ডিত প্রজ্ঞালোক মহাস্তবীর মহোদয়ের পরিবারেরই সন্তান হচ্ছেন এই প্রজ্ঞানন্দ মান্তে। এবং ওনার বিস্তারিত বলেছেন, একটা দিক শুধু ছুটে গেছে মনে হয়, সেটা হচ্ছে ওনার বৌদ্ধধর্ম সম্পর্কে ওনার এত বেশি পাণ্ডিত্য ছিল যে পাকিস্তান আমলে কয়েদিদেরকে ধর্ম দেশনা দেওয়ার জন্য আমাদের পরম পূজনীয় প্রজ্ঞানন্দ মান্তেকে প্রতি সপ্তাহে 2 দিন এই কারাগারে নিয়ে যেতেন। এবং কারাগারে নিয়ে গিয়ে উনি যে কয়েদি আছে তাদের জীবন পরিবর্তন করার জন্য আমাদের প্রজ্ঞানন্দ মান্তে ধর্ম দেশনা করতেন। এইরকম একজন সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন আমাদের প্রজ্ঞানন্দ মান্তে। ওনার স্মৃতির প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা আমাকে এখানে শোনার জন্য আপনাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং 2 মহান সাংঘিক ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা প্রীতি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক শিবন বড়ুয়া। ওনার মূল্যবান সময় দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান কথাগুলো উপস্থাপন করে আমাদেরকে কৃতার্থ করে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যতবার এই পৃথিবী হেঁটেছে রক্ত যুদ্ধের পথে, ততবার মানুষ শান্তি খুঁজেছে বুদ্ধের মৈত্রীর রথে। বাল্মীকি ভিক্ষু সংঘ সম্মানিত শুরু। আপনারা ইতিপূর্বেই শুনেছেন আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব পরম শ্রদ্ধেয় সৎকর্মকবি এস লোকজিৎ মহাতের মহোদয় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার জন্য আমরা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এবং বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের পক্ষ থেকে বাম থেকে